আসসালামু এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা ডাটা কমিউনিকেশন চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করব, যেটাতে মূলত মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস নিয়ে বলা হয়েছে। তো মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস এই জিনিসটা কি, এটা বোঝার জন্য আমাদের আগে বেশ কিছু প্রিরিকুইজিটরি জিনিস আমাদের জানতে হবে, যেটা আমরা থার্ড চ্যাপ্টারে এগুলো আমরা পড়ে আসছিলাম। সো আমি আরেকবার রিকল করবো জিনিসগুলো, আমি একটু পরে লিখে রাখছি। সো এইখানে আমাদের লেখা আছে প্রোপাগেশন টাইম, অ্যান্ড আই এম শিওর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্রোপাগেশন টাইম সম্পর্কে পড়ে এসেছেন। তো আমি একবার রিকল করে দিচ্ছি। প্রোপাগেশন টাইমটা আমরা এইভাবে একটু বলতে পারি যে এটা আমাদের একটা পিসি। হ্যাঁ, এটা আমাদের সেন্ডার সাইড, ঠিক আছে? সেন্ডার সাইডের পিসি এইটা। তো সেন্ডার সাইডের পিসি থেকে আমাদের রিসিভার সাইডের একটা পিসি আছে। সো এটা তারা ডেটা শেয়ার করবে। আমি ধরে নিচ্ছি তারা একটা কানেকশনের মাধ্যমে ডেটা শেয়ার করবে, ঠিক আছে? এই পুরো রাস্তাটা একটা কানেকশন। তো সেন্ডার সাইডের পিসি আমাদের এইরকম কিছু ডেটা পাঠাবে, 0 1 0 0 1 0 এরকম কিছু ডেটা সে পাঠাবে। সো প্রোপাগেশন টাইম এই যে সেন্ডার সাইডের যে ডেটাগুলো আছে বা বিটগুলো আছে, এই বিটগুলো থেকে একটা বিট আমরা কি করলাম, এই চ্যানেলে পাঠালাম, এই চ্যানেলে এন্টার করলো। এই যে প্রথম যে বিটটা আমাদের এই চ্যানেলে এন্টার করছে, সে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যাইতে যতটুকু সময় নেবে সেটা আমাদের প্রোপাগেশন টাইম। বুঝে গেছে? আমার সম্পূর্ণ বিট যাইতে, সম্পূর্ণ ডেটা যাওয়ার জন্য সময়টা কিন্তু আমাদের প্রোপাগেশন টাইম না। আমাদের প্রোপাগেশন টাইম এই যে আমরা এতগুলা বিট বা এতগুলা বাইনারি ডেটা থেকে একটা মাত্র বাইনারি ডেটা সেন্ডার থেকে রিসিভারে যাইতে আমার যতক্ষণ সময় লাগতেছে সেটাই আমাদের প্রোপাগেশন টাইম, ঠিক আছে? সেখানে দিস ইজ দ্য টাইম ইট টেক্স ফর এ সিঙ্গেল বিট, একটা সিঙ্গেল বিটকে টু ট্রাভেল ফ্রম দ্য সেন্ডার টু দ্য রিসিভার থ্রু দ্য মিডিয়াম। এই মিডিয়ামের থ্রুতে কি একটা সিঙ্গেল বিটকে সেন্ডার থেকে রিসিভারে যাইতে যে সময় লাগতেছে সেটা আমাদের প্রোপাগেশন টাইম। সো প্রোপাগেশন টাইমের এখানে ফর্মুলা দিয়ে আছে। ফর্মুলা কি, আমাদের টোটাল ডিস্টেন্সকে যদি আমি প্রোপাগেশন স্পিড দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, প্রোপাগেশন টাইম পাবো। এখানে একটা ম্যাথ দিয়ে আছে, ইফ ইউর সিগন্যাল ইজ ট্রাভেলিং 3000 কিলোমিটার, কত কিলোমিটার, 3000 কিলোমিটার ওভার ফাইবার। আর এখানে আমরা কত দিচ্ছি, স্পিড দিচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই স্পিডে যদি আমাদের ডেটা ট্রাভেল করে, দেন আমাদের কি আসবে, আমাদের প্রোপাগেশন টাইমটা আমাদের কত আসবে, প্রোপাগেশন টাইম আসবে 0.015 সেকেন্ড। সো এটাকে আমরা ভাগ করলে যে রেজাল্ট পাবো সেটা আমাদের প্রোপাগেশন টাইম। ফাইন। সো প্রোপাগেশন টাইমকে আমরা টিপি দ্বারা প্রকাশ করি। আমাদের এই চ্যাপ্টারে আমরা প্রোপাগেশন টাইমকে টিপি দ্বারা প্রকাশ করব। দেন আমাদের আসবে ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম কি, দিস ইজ দ্য টাইম ইট টেক্স টু পুশ অল দ্য বিটস অফ ইউর ডেটা অন টু দ্য ওয়্যার। সো বিষয়টা আগেরবার আমরা কি করছিলাম, প্রোপাগেশন টাইমের সময় একটা বিটকে আমরা এত দূর পাঠাইছি। এর মানে আর আমাদের ট্রান্সমিশন টাইম বলতেছে আমার কাছে যতগুলো ডেটা আছে, ঠিক আছে, আমার কাছে যতগুলো ডেটা আছে সবগুলোকে এই ওয়্যারে নিয়ে আসতে, ধরে নিচ্ছে এই ডেটা এই ওয়্যারে আসতে 1 ন্যানো সেকেন্ড লাগছে, পরে ডেটা আসতে আরও 1 ন্যানো সেকেন্ড। এভাবে যতগুলো ডেটা আমার কাছে আছে, সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য যতগুলো ডেটা আছে, সবগুলো ডেটা আমাদের এই ট্রান্সমিশন মিডিয়ামে নিয়ে আসতে যতক্ষণ সময় লাগবে সেটাই আমাদের ট্রান্সমিশন টাইম। নট লাইক দ্যাট আমাদের এই পুরো মেসেজটাকে রিসিভার পর্যন্ত পাঠাতে যে সময় লাগবে এটা কিন্তু না। আমাদের সময় এখানে কি, এখানে আমাদের কম্পিউটারের ভিতরে স্টোর করা যে মেসেজ আমরা পাঠাতে যাচ্ছি সেই মেসেজটাকে আমাদের ট্রান্সমিশন মিডিয়াম বা যেটার মাধ্যমে আমরা পাঠাবো সেই মিডিয়ামে নিয়ে আসার জন্য টোটাল টাইমটাই আমাদের ট্রান্সমিশন টাইম। ওকে, এই আমাদের ট্রান্সমিশন টাইম। এবং ট্রান্সমিশন টাইমের একটা ম্যাথ দিয়ে আছে এবং সূত্র দিয়ে আছে, হোপফুলি এগুলো আপনারা পারবেন। ওকে, সো এগুলো সূত্র ইউজ করে কিন্তু আমরা সামনের দিকে ম্যাথ করবো এই চ্যাপ্টারেই। ওকে, ফাইন। এখন আমরা আসি মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। এখন কথা যে আমরা গত ইয়েতে পড়লাম যে ইরর ডিটেকশন সম্পর্কে পড়লাম না, ইরর ডিটেকশন কীভাবে করতে হয়, কী প্রসেসে করতে হয়, এগুলো শিখছি। বাট আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস কেন পড়া দরকার এটা একটু জানতে হবে। বিষয়টা যে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল, এখানে বোঝা যাচ্ছে কি, মাল্টিপল মানে কি, মাল্টিপল মানে মেনি না। তার মানে কি, এখানে আমাদের মেনি কি থাকবে, মেনি ডিভাইস থাকবে। সেই ডিভাইসগুলা কোন প্রোটোকলকে ইউজ করে ডেটাকে সেন্ড করবে সেটা আমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে? যেমন আমরা এরকম পড়ছি না, যে আমাদের বাস নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, যে এখানে আমাদের একটা পিসি থাকতো, তারপরে এই সাইডে একটা পিসি থাকতো, এই সাইডে একটা পিসি থাকতো। এবং বাস নেটওয়ার্কের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে একই সাথে আমরা ডেটা পাঠাতে পারি না, ডেটা পাঠালে কী হয়, কলিশন হয়, তাই না? সো ওই জিনিসগুলো আমরা এখানে স্টাডি করবো, যে এখানে কী রুলস আছে, কারণ সব কিছু তো রুলস দ্বারা গভর্ন করি না আমরা। সো কোন রুলস বা কোন সেট অফ রুলসের মাধ্যমে আমরা এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলসটাকে ইমপ্লিমেন্ট করতেছি বা এই যে ডেটা শেয়ারিংটাকে আমরা নীতি নির্ধারণ করতেছি সেটা আমরা এই চ্যাপ্টারে স্টাডি করবো। ওকে, সো এটাকে যদি আমি বলি একটু, মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস আর দ্য রুল বুকস that decide how devices take turns to talk over a shared medium without interrupting each other. ওকে, সো এটা আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের সংজ্ঞা। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের কয়টা ভাগে ভাগ করছে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলকে, র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকলস অ্যান্ড চ্যানেলাইজেশন প্রোটোকল। এবং চ্যানেলাইজেশন প্রোটোকল থেকেই আমরা একটু যদি খেয়াল করি, এই দুইটা কিন্তু আমরা পড়ে আসছি, টিডিএমএ আর এফডিএমএ। তো আমরা পড়ে আসছি না, ফ্রিকোয়েন্সি ডিভিশন মডুলেশন, তারপরে টাইম
ডিভিশন মডুলেশন, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো এগুলোর মাধ্যমে আমরা কী করি, চ্যানেলাইজেশন প্রোটোকলের মাধ্যমে ডেটা ট্রান্সফার করি। যেমন হচ্ছে বিভিন্ন সিগন্যাল একসাথে আসে, সেগুলোকে আমরা ডিমাল্টিপ্লেক্স বা মাল্টিপ্লেক্স করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাই। সো এগুলো আমরা পড়ে আসছি। আর কন্ট্রোলড অ্যাক্সেস কি, ধরে নিচ্ছি আমার কাছে সেট অফ পিসিস আছে, যেমন হচ্ছে আমরা এরকম ধরে নিচ্ছি এই সাইডে আমাদের হচ্ছে 5টা পিসি আছে, আর এই সাইডে আমাদের ধরে নিচ্ছি আরও 5টা পিসি আছে, ঠিক আছে। সো এই আচ্ছা 5টা না 4টা ধরে নিচ্ছি, 4টা পিসি তারা হচ্ছে একই সাথে কি করবে, এই কন্ট্রোলারের কাছে এই মেসেজ পাঠানোর জন্য রিকোয়েস্ট করবে। সো কন্ট্রোলার ঠিক করবে কাকে দিবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল, হ্যাঁ, যেটা আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পড়বো না কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল সম্পর্কে। আমরা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল পড়বো, এবং র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে থেকে আমরা পড়বো হচ্ছে অ্যালোহা এবং সিএসএমএ সিডি অ্যান্ড সিএসএমএ সিএ। ওকে, এই জিনিসগুলো আমরা পড়বো। এই জিনিসগুলো কি, আচ্ছা অ্যালোহা আমাদের হচ্ছে কি, অ্যালোহা হচ্ছে আমাদের এই যে আমরা যে প্রোটোকলগুলো স্টাডি করতেছি, যে আমরা একটা শেয়ার্ড ক্যাবলের ভিতর দিয়ে নেট ডেটা পাঠাবো, কোন ডেটা কে আগে অ্যাক্সেস করবে, কোন ডেটা কে পরে অ্যাক্সেস করবে, তাই না, কোন ডেটা আগে যাবে, কখন কোলাইশন হচ্ছে, এই জিনিসগুলো তো আমাদের হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হয়ে আমাদের আজকের দিন পর্যন্ত আসছে। বাট এই জিনিসগুলো ডেভেলপ হওয়ার প্রথম যে ইয়েটা ছিল, প্রথম যে স্টেজটা ছিল, সেটা হচ্ছে আমাদের অ্যালোহা। সো অ্যালোহা হচ্ছে আমাদের একটা প্রোটোকল, যেটা থ্রুতে আমরা কি করি, ডেটাকে ট্রান্সমিট করতে পারি একটা শেয়ার্ড মাধ্যমের শেয়ার্ড মিডিয়ার মাধ্যমে। ওকে ফাইন। অ্যালোহার যদি আমরা সংজ্ঞা দেখি, এখানে বলছে অ্যালোহা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোটোকলস ডিজাইন টু ম্যানেজ হাউ মাল্টিপল ডিভাইসেস শেয়ার এ কমিউনিকেশন চ্যানেল উইদাউট সেন্ট্রালাইজ কন্ট্রোল। কোনো সেন্ট্রালাইজ কন্ট্রোল ছাড়া আমরা কি করব, মাল্টিপল ডিভাইস একই চ্যানেল ইউজ করবে, এবং এই অ্যালোহা আমাদের বলে দিবে যে আমাদের এই যে চ্যানেল আমরা ইউজ করতেছি, সেই ইউজ করার চ্যানেলে আমাদের কখন ডেটা কলিশন হচ্ছে, কখন আমাদের ডেটা পাঠানো উচিত, ডেটার ইফিসিয়েন্সি কত, এই জিনিসগুলো আমাদের ডিটারমাইন করে দেবে। ওকে, সো এইখানে আমাদের অ্যালোহার কিছু প্রপার্টিস দেখতেছি, এগুলো একটু আমাদের দেখতে হবে। সো তার আগে আমরা বলে নিই, ধরে নিচ্ছি আমাদের একটা ওয়্যার আছে, হ্যাঁ, এই ওয়্যারের এই সাইডে একটা পিসি আছে PC1, এই সাইডে একটা পিসি আছে PC2, এই সাইডে একটা আছে PC3, আর ধরে নিচ্ছি এই সাইডে কিছু নাই, এই সাইড আচ্ছা এই সাইডে আমরা ধরে নিই একটা পিসি আছে PC4। তো আমরা চাইছি PC1 PC2 PC3 সবাই হচ্ছে এই সাইডে আমরা ডেটা পাঠাবো। ডেটা পাঠানোর জন্য আমরা কি করলাম, এখানে একই সময় আমরা ডেটা, আমাদের চ্যানেল কয়টা, চ্যানেল হচ্ছে সিঙ্গেল একটা ওয়্যার মিডিয়াম আছে, সিঙ্গেল একটা ওয়্যার মিডিয়ামে আমরা জানি অ্যাট এ টাইম একটা মাত্র ডেটা যেতে পারবে, ঠিক আছে। তাহলে PC1 যদি ডেটা সেন্ড করে, এবং PC2ও যদি করে, PC3ও যদি করে, অর্থাৎ তিনটা যদি একই সাথে আমাদের ডেটা সেন্ড করে, তাহলে কি একটা সম্ভাবনা আছে না এখানে মারামারি লেগে যাওয়ার, হ্যাঁ, তাহলে এখানে একটা সম্ভাবনা আছে। এবং কে আগে সেন্ড করবে এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে না, র্যান্ডম যে কেউ এখানে ডেটা সেন্ড করতেছে। তার মানে অ্যালোহা প্রোটোকলের প্রপার্টিজে আমরা দেখবো, অ্যালোহা প্রোটোকলের প্রপার্টিজ আমাদের বলতেছে যে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। এইখানে আমাদের কোনো কি নাই, এখানে আমাদের কোনো নীতি নির্ধারক নাই যে বলবে যে PC1 বা PC2 সে আগে দিবে না পরে দিবে, এরকম কেউ কিছু বলবে না। সো এই জায়গায় র্যান্ডম অ্যাক্সেস, যে কেউ যে কোনো সময় এখানে ডেটা ট্রান্সমিট করতে পারবে। দেন কি বলছে, চ্যানেল অ্যাক্সেস, তাই না। চ্যানেল অ্যাক্সেস কি, চ্যানেল অ্যাক্সেস কারো কাছেই থাকবে না এখানে, শুধুমাত্র কখন থাকবে, আমার কাছে চ্যানেল অ্যাক্সেস থাকবে যখন আমি ডেটা ট্রান্সমিট করতে যাব তখন, ঠিক আছে। তারপরে আর আমার কাছে কোনো চ্যানেলের অ্যাক্সেস থাকবে না। তারপর আমরা কি বলছে, কলিশন ডিটেকশন, এখানে আমরা আর পরে বলবো কলিশন ডিটেকশন কি, তখন আমরা বুঝবো যে আমাদের এখানে আমাদের যে অ্যালোহা আমরা স্টাডি করতেছি এখানে কোনো কলিশন ডিটেক্টর নাই। কলিশন হ্যান্ডলিং, হ্যাঁ এখানে আমাদের কলিশন হ্যান্ডলিং আছে, যেটাকে আমরা বলতেছি অ্যাকনলেজমেন্ট। যেমন PC1 সে হচ্ছে একটা ডেটা সেন্ড করবে, যাকে সেন্ড করছে রিসিভার যদি ডেটাটা পায় তখন সে হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট সেন্ড করবে, আমি পাইছি, তখন PC1 বলবে আচ্ছা ঠিক আছে তুমি পাইছো, ফাইন। আর যদি PC1 ডেটা সেন্ড করছে, PC5 ধরে নিচ্ছি, PC5 এর কাছে PC1 ডেটা সেন্ড করছে, বাট PC5 হচ্ছে যে পায়নি ডেটা, তাহলে PC1 বুঝবে কিভাবে যে PC5 পায়নি, PC1 হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে PC5 এর কাছ থেকে একটা অ্যাকনোলেজমেন্ট পাওয়ার। অ্যাকনোলেজমেন্টের বাংলা প্রতিশব্দ কি, অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে স্বীকারপত্র, তাই না। তাহলে PC1 ওয়েট করবে, ধরে নিচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করবে যে PC5 তাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যদি পায় তাহলে বলবে আচ্ছা ঠিক আছে, যদি না পায় তখন সে আবার ডেটাটাকে পাঠাবে। সো এইটাই। তারপর আমাদের এখানে থ্রুপুট, ভালনারেবল টাইম, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা তার আগে হচ্ছে আমরা ইয়েতে আসি যে এইখানে আমাদের অ্যালোহাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, অ্যালোহাকে আমরা হচ্ছে দুইটা টাইপে ভাগ করতে পারি। একটাকে বলতেছে আমরা পিওর অ্যালোহা। সো পিওর অ্যালোহাতে আমাদের কিছু সমস্যা হয় যার কারণে আমরা স্লটেড অ্যালোহা ডেভেলপ করি, স্লটেড অ্যালোহার আবার কিছু সমস্যা থাকে যার কারণে আমরা CSMA এগুলাতে যাই, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। সো এখানে পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা সব কিছু সম্পর্কে একটু একটু বলা আছে, আমরা হচ্ছে এখানে যাচ্ছি না, আপনারা এটা একটু পড়ে নেবেন, পড়ে নিলে এটা বুঝতে পারবেন হোপফুলি। আচ্ছা পিওর অ্যালোহাতে আমরা ধরে নিচ্ছি এইটা আমাদের একটা পিওর অ্যালোহা বোঝার জন্য একটা কি বলবো, এটা একটা পারফেক্ট একটা ফিগার। ওকে, সো এখানে আমাদের PC1 আছে বা স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4 আছে, এবং এখানে আমরা কি দেখতেছি, চারটা ডট ডট লাইন দেখতেছি। চারটা ডট ডট লাইন মানে এই না যে চারটা লাইন আমাদের এখানে আছে, ঠিক আছে। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটা সিঙ্গেল লাইন আছে, সেই সিঙ্গেল লাইনকে আমরা চারটা ভাগে ভাগ করছি। এটাও এরকমও না যে একটা এই চারটা পিসির মধ্যে একটা পিসি আমাদের পাঠাবে, তারপর একটা পিসি পাঠাবে, তারপর একটা পিসি পাঠাবে, এইভাবে আর কি। সো আমরা ধরে নিচ্ছি স্টেশন 1 কি করছে, ফ্রেম 1.1 এবং ফ্রেম 1.2 পাঠাইছে, ভালো কথা, তারা যাচ্ছিল, ঠিক আছে। ফ্রেম 1.1, আচ্ছা এইভাবে না করি, ধরে নিচ্ছি আমাদের স্টেশন 1 প্রথমে কি করছে, ফ্রেম 1.2কে পাঠাইছে,
আচ্ছা এভাবে না, আমরা হচ্ছে ফ্রেম স্টেশন 3 এর কাছে দেখি, ঠিক আছে। স্টেশন 3 কি করছে, এই চ্যানেলে সবার আগে সবচেয়ে আগে কি আছে, এটা আছে না স্টেশন 3 ফ্রেম 3.2, তার মানে স্টেশন 3 সবার আগে ফ্রেম 3.2 কে পাঠাইছে, সেটা এই পর্যন্ত চলে আসছে, ফাইন। তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের স্টেশন 4 এর মনে হয়েছে সে একটা মেসেজ পাঠাবে, তো স্টেশন 4 মেসেজ পাঠাইছে, পাঠানোর পরে তার যে ডেটা ফ্রেম সে হচ্ছে এতটুকু পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসছে, তার মানে এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। তারপরে স্টেশনের পরে আমাদের কি আছে, স্টেশন 2 আছে, তারপরে স্টেশন 2 এর মনে হলো যে আমি একটা ডেটা পাঠাই, ঠিক আছে। তাহলে স্টেশন 2 যখন হচ্ছে স্টেশন 4 ডেটা পাঠাইছিল, ঠিক তার একটু পরে স্টেশন কি করছে, স্টেশন 2 ডেটা পাঠাইছে। স্টেশন 4 যখন ডেটা পাঠাইছিল তার কিছু সময় পরে, সামান্য একটু সময় পরে স্টেশন 2 ডেটা পাঠাইছে। সো এর জন্য যেটা হয়েছে, স্টেশন 4 এর ডেটা যখন এইখানে, স্টেশন 2 এর ডেটা তখন এইখানে আছে, ঠিক আছে। তার মানে এখানে কি হয়ে গেছে, একই সিঙ্গেল চ্যানেলের ভিতরে দুইটা স্টেশন আমাদের ডেটা পাঠাইছে এবং দুইটা স্টেশনের ভিতরকার ডেটা এখন কি হয়ে যাবে, এখানে কোলাইড হয়ে যাবে, ঠিক আছে, তারা কলিশনে লিখতে হবে। সো এইটাই। তারপরে আবার কি হয়েছে, আমরা দেখতেছি ফ্রেম 1.2 পাঠাইছে, ফ্রেম 2.1 পাঠাইছে, 3.1, ফ্রেম 4.1। সো তারা সবাই কি করছে, অ্যাট এ টাইম ডেটা পাঠাইছে একটা সিঙ্গেল চ্যানেলের ভিতর দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এইটুকু সময় জুড়ে যতটুকু সবার মধ্যে কমন আছে, এতটুকু সময় জুড়ে সবার মধ্যে কি হয়ে গেছে, কলিউশন তৈরি হয়ে গেছে আমাদের এই নেটওয়ার্কে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কলিউশন ডিউরেশন, যতটুকু সময় মিলে আমাদের কলিউশন হচ্ছে সেটা আমাদের কলিউশন ডিউরেশন। এই ক্ষেত্রে আমাদের এটা আর এটা। সো এটা আর পরে আর একটু ভালো মতো বুঝতে পারবো। স্টেশন 1 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে কীভাবে কলিউশন হচ্ছে, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4। তাহলে এখানে আমাদের কলিউশন ডিউরেশন কেন হচ্ছে, কলিউশন ডিউরেশন এই জন্য হচ্ছে, স্টেশন 1 একটা ডেটা ফ্রেম পাঠাইছে, স্টেশন 2 একটা ডেটা ফ্রেম পাঠাইছে, তো দুইটা স্টেশন অ্যাট এ টাইম আমাদের ডেটা ফ্রেম পাঠাইছে এবং দুইটা যদি একই সাথে কি করতেছে, কোলাপস করতেছে না এই এতটুকু সময়ের জন্য, যে এই সময়টুকুতে, এটা তো আমাদের পুরো টাইমটাকে আমরা টি ধরে নিয়েছি, ঠিক আছে, বাট এই টি এর একটা ক্ষুদ্র সময়ের জন্য আমরা দেখতেছি স্টেশন 1 এর ফ্রেম এবং স্টেশন 2 এর ফ্রেম একই জায়গাতে অবস্থান করতেছে। আমার লাইন যদি এত বড় হয়, লাইনের এই জায়গায় একটা থাকুক, আমাদের একটা স্টেশনের ডেটা আমার সমস্যা নেই, এখানে আরেকটা ডেটা থাকুক, আমার কোনো সমস্যা নেই, এখানে ধরে নিচ্ছি স্টেশন 3 এর একটা মেসেজ আছে, আমার কোনো সমস্যা নেই, এখানে ধরতেছি স্টেশন 4 এর একটা মেসেজ আছে, কোনো সমস্যা নেই। এটা কখন হয়, যখন একটার পরে একটা স্টেশন মেসেজ পাঠায় তখন। তো এটাকে আমাদের ওই যে কন্ট্রোল যে হচ্ছে সিস্টেম আছে সেটাতে হয়, যে আমাদের প্রথমে একটা পিসি পাঠাবে, তারপর একটা পাঠাবে, তারপর একটা পাঠাবে, তারপর একটা পাঠাবে। বাট অ্যালোহার সংজ্ঞাতে আমরা পড়ছি যে অ্যালোহা কন্ট্রোলড না, অ্যালোহা হচ্ছে র্যান্ডম, যখন যার ইচ্ছা তখন সে হচ্ছে এখানে মেসেজ পাঠাচ্ছে। সো এই যে ইচ্ছা স্বাধীন করে দিছি না, তো স্টেশন 1 এর যখন মনে হয়েছে যে আমি মেসেজ পাঠাবো, তখন স্টেশন 3 এরও মনে হয়েছে আমি মেসেজ পাঠাবো। সো দুইটা মেশিন কি করবে, অ্যাট এ টাইম মেসেজ পাঠাইতে যাবে, মেসেজ পাঠাইতে যে এরকম ওভারল্যাপিং কন্ডিশন তৈরি করবে, অ্যাজ এ রেজাল্ট আমাদের এখানে কি হবে, কলিশন হবে এবং কলিশনের ফলে আমাদের ডেটা কি হয়ে যাবে, ডিসরাপ্ট হয়ে যাবে অথবা কারাপ্টেড হয়ে যাবে, ঠিক আছে। সো এ হচ্ছে বিষয়। সো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি এটা একটু নিচে দেখতেছি আমরা। আচ্ছা তার আগে আমরা এখানে দেখি যে এই ফিগারটা আমাদের বুঝতে হবে, এখান থেকে আমাদের ম্যাথ আসতে পারে যে আমরা ধরে নিচ্ছি এ একটা ইউজার, এ একটা সেন্ডার, সি একটা সেন্ডার এবং বি একটা সেন্ডার, ওকে। তাহলে এ যে ব্যক্তি আছে বা এ যে সেন্ডার আছে সে হচ্ছে ডেটা সেন্ড করছে, ফাইন, এ ডেটা সেন্ড করছে। সো এই এ ডেটাটাকে যদি আমাদের এই জায়গায় ধরে নিচ্ছে আমাদের একটা রিসিভার আছে, রিসিভার পর্যন্ত সুরক্ষিতভাবে আমাদের পৌঁছাইতে হয়, আমাদের কী করতে হবে, ঠিক আছে, যদি কোনো ডিসরাপশন বা কলিশন ছাড়া যদি এতটুকু পৌঁছাইতে হয় তাহলে আমাকে কী করতে হবে। তাহলে এই এ আমরা ধরে নিচ্ছি এটা কি, এদিকে আমাদের টি আছে না, এ বরাবর হচ্ছে এই লাইনটা আমাদের টি বা টাইমের জন্য। তাহলে এই এতটুকুর মধ্যে আর কোনো ডেটা আমরা পাঠাইতে পারবো না। কি বলছি আমি, যে এ যে ডেটা এ পিসি যে ডেটা ফ্রেমটা পাঠাইছে সেই ডেটা ফ্রেমটাকে যদি আমি উইদাউট ভালনারেবিলিটি আমরা যদি রিসিভার পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এর যে ফ্রেম সাইজ আছে বা এ ফ্রেমটুকু যাইতে যতটুকু সময় লাগতেছে ততটুকু সময়ে অন্য কোনো পিসি বা ওয়ার্ক স্টেশন আমার চ্যানেলে ডেটা দিতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যদি আমরা ধরে নিচ্ছি এইখানটার সময় আমাদের এটাকে আমরা বলি হচ্ছে কি TFR, এফআর কি ট্রান্সমিশন টাইম, ঠিক আছে, TFR কে আমরা কি বলতেছি, ট্রান্সমিশন টাইম বলতেছি। আচ্ছা এখানে আমাদের TFR মানে আমাদের বোঝাচ্ছে, TFR মানে হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইম, ট্রান্সমিশন টাইম। বিষয়টা একটু ভালো মতো আমরা বুঝি যে এ একটা পিসি আছে, সেই পিসির কাছে ধরে নিচ্ছে আমার এরকম একটা ফ্রেম আছে যার ভিতরে আমাদের এরকম কিছু ডেটা আছে, ঠিক আছে। সো এই পিসিটা কি করছে, এই পিসি চাচ্ছে বা আমরা চাচ্ছি, আমরা হচ্ছে ডিজাইন করতেছি, আলহার ডিজাইনার আমরা ধরে নিচ্ছি। সো আমরা চাচ্ছি যে এই যে ফ্রেমটা আমরা পাঠাচ্ছি এই ফ্রেমটা যেন উইদাউট কলিউশন রিসিভার পর্যন্ত পৌঁছায়। তাহলে আমাদের কি করতে হবে, এইটা এই এ কে যদি আমি ধরে নিচ্ছি, আমাদের চ্যানেলটা ধরে নিচ্ছি এইটা, ঠিক আছে, যে এটা আমাদের হচ্ছে ডেটার চ্যানেল, যে এটা আমাদের তার এই ওয়্যারের ভিতরে আমি ডেটাটাকে পাঠাবো। তার মানে 0কে পাঠালাম, 0কে পাঠালাম, 1কে পাঠালাম, 0 0 1 1 0, অর্থাৎ পুরো ডেটাটাকে আমি বা পুরো ফ্রেমটাকে আমি এখানে পাঠালাম। তাহলে পুরো ফ্রেমকে আমি যখন পাঠাচ্ছি এই টাইমটাকে আমি কত ধরছি,
TFR, ঠিক আছে, অর্থাৎ ফ্রেম ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন আমরা পড়ছি যে পুরো ডেটাটাকে আমাদের ট্রান্সমিশন মিডিয়ামে আসতে যতক্ষণ সময় লাগে সেইটা। তাহলে TFR এর মান কত? আমরা যখন আমাদের চ্যানেলে ডেটা দিবে তখন আমাদের অন্য কেউ যদি এই চ্যানেলে আবার ডেটা দিতে চায় তাহলে কিন্তু কলিশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখন আমাদের চ্যানেলে ডেটা দিবে তখন আমাদের এই TFR সময়ের জন্য অন্য কেউ আমাদের এই চ্যানেলে ডেটা দিতে পারবে না, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আচ্ছা, তো এই শর্ত মাইনা বি কি করলো? বি বললো আচ্ছা ঠিক আছে, আপনি যখন ডেটা দিচ্ছেন তখন আমি দিব না, আপনি দেওয়ার পরে আমি দিব। সো সে কি করলো? সে যখন ডেটা ট্রান্সমিট করলো TFR সময় পরে, তারপরে একটু পরে সে আবার ছেড়ে দিল এখানে ডেটা। তাহলে কি হয়ে গেল? সে কিন্তু একই সাথে ছাড়েনি, সে কিন্তু এরকম করেনি যে হচ্ছে এই জায়গাতেই সে যখন হচ্ছে চ্যানেলের ডেটা দিচ্ছিল, বিও কিন্তু তখন এইভাবে চ্যানেলের ডেটা দেয়নি, দিলে কিন্তু এখানে কলিড হয়ে যাচ্ছিল। সো ওই এর জন্য যে আমরা রুলস বানাইছিলাম TFR, এটা মানার পরে সে কি করলো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটু পরে দিচ্ছি। সো একটু পরে দিতে যাই আমরা দেখলাম কি, সে যখন এখানে ডেটাটা দিছে, ডেটা দেওয়ার পরে আমাদের এই পার্টটার দিকে যদি আমরা খেয়াল করি, এই পার্টটাতে আমাদের ডেটা কিন্তু কলিড হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে বি আরও TFR সময় পরে এই চ্যানেলটাতে ডেটা দিতে পারবে। কিভাবে? যে হচ্ছে আমাদের TFR সময়, তাহলে এতটুকু সময় আমাদের কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। এতটুকু সময় পরে যদি আমাদের কেউ ডেটা দেয় তাহলে আমাদের এতটুকু গ্যাপ নিয়ে আমি কি করতে পারবো? সামনের দিকে যেতে পারবো। অর্থাৎ আমাদের এখানে এতটুকু সময় আমাদের আরও বেশি দিতে হচ্ছে। তাহলে আমাদের ভালনারেবল টাইম মানে হচ্ছে আমাদের ভালনারেবল টাইম সমান আমরা কত লিখছি? 2 into TFR, যেটা আমাদের হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইমের দ্বিগুণ। ওকে, তাহলে আমরা যদি ডেটা উইদাউট কলিশন যদি আমাদের হচ্ছে কি করতে চাই? সেন্ডার থেকে রিসিভারে পাঠাতে চাই, তাহলে প্রত্যেকটা স্টেশনের উচিত আমাদের এই 2 into TFR সময় পর পর ডেটাকে চ্যানেলে দেওয়া। কিন্তু চ্যানেলগুলো কি এই কথা শুনবে না, কারণ হচ্ছে তারা কি র্যান্ডম, তাদের যখন ইচ্ছা তারা তখন দিবে। ওকে, সো কিন্তু আমাদের এখানে কি ভালনারেবল টাইম হিসেবে আমরা এইটাকে ধরে নিই যে এই টাইমের ভিতরে, এই টাইমের আগে যদি কেউ পাঠায় তাহলে আমাদের ডেটা কি হয়ে যাবে? ভালনারেবল থাকবে বা ডেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ডেটা কলিট করবে। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি বুঝলাম? যে সেন্ডার থেকে রিসিভারে আসার জন্য ভালনারেবল টাইমের সূত্র হচ্ছে 2 into TFR। এটা দিয়ে আমরা সামনের দিকে ম্যাথ করবো। সো এটা যদি বুঝি, আমরা একটু সামনের দিকে যাই। সো এইখানে আমাদের হচ্ছে কিছু দেখছিলাম না আমরা। আচ্ছা, পিওর আলোহা গেল, পিওর আলোহার এই প্রবলেমটা গেল। আচ্ছা, সো এখন আমরা পিওর আলোহাতে আমাদের যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম কোন সমস্যাটা ছিল? যে আমরা TFR টাইম মেনটেন না করে টাইম ডেটা প্যাকেটগুলোকে বা ডেটা ফ্রেমগুলোকে আমাদের চ্যানেলে পাঠাতাম। এটা একটা সমস্যা অ্যারাইজ করছিল। সো দ্যাট আমরা কি করলাম? স্লটেড অ্যালোহার সাহায্য নিলাম। স্লটেড অ্যালোহা বলতেছে যে ভাই ঠিক আছে, এখানে সবাই একটা TFR সময় পরপর চ্যানেলে কি করবে? ডেটা দিবে, ঠিক আছে? সবাই কতক্ষণ পরপর দিবে? একটা স্লট, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। ধরে নিচ্ছি এটা যেহেতু টাইম ডোমেইন, তাই না? সো এই সাইডে আমাদের ধরে নিচ্ছি 10 সেকেন্ড আছে, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের 10 সেকেন্ডকে আমি প্রত্যেকটাকে স্লটে ভাগ করে দিই। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এইভাবে কয়েকটা স্লটে আমরা ভাগ করে দিলাম। তাহলে এখানে আমাদের স্টেশন 3 কি করলো? সবার প্রথমে 1 সেকেন্ডে সে ডেটা পাঠালো, ভালো কথা। স্টেশন 4, আচ্ছা ঠিক আছে, স্টেশন 3 পাঠানোর আর 1 সেকেন্ড পরে পাঠালো। স্টেশন 4 আর এটা আরেক সেকেন্ড পরে পাঠালো। সো এই জায়গায় আরেকটা সমস্যা হয় যে এইখানে আমাদের TFR এর সমস্যা তো চলে গেল, যে এরকম হয় না যে হচ্ছে একটা ডেটা গেছে, এই ডেটাটাকে আবার এই পার্শিয়াল যে হচ্ছে ছিল কলিশন ছিল, এই পার্শিয়াল কলিশনটা আমাদের এই স্লটের ক্ষেত্রে নাই, স্লটেড অ্যালোহাতে। তো স্লটেড অ্যালোহাতে কি আছে? স্লটেড অ্যালোহাতে ঠিক আছে, স্লটেড অ্যালোহা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার রুলস মানলাম সব, তাহলে 1 সেকেন্ড পরে আমি পাঠাবো। সো এই জায়গায় যখন আমরা ফ্রেম 2.2কে পাঠালাম, ফ্রেম 2.2কে পাঠানোর পরে 1 সেকেন্ড পরে আমাদের স্টেশন 1ও উদ্বুদ্ধ হলো, সে ডেটা পাঠাবে। স্টেশন 4ও উদ্বুদ্ধ হলো, সে ডেটা পাঠাবে। কতক্ষণ পরে? 1 সেকেন্ড পরে। সে কিন্তু শর্ত মানছে যে সে টাইম পরে ডেটা এই চ্যানেলে দিবে, সে শর্ত মানছে। বাট শর্ত মানার পরে স্টেশন 1ও অ্যাট এ টাইমে ডেটা সেন্ড করছে, স্টেশন 4ও অ্যাট এ টাইম ডেটা সেন্ড করছে। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে গেছে? দুইটা যে ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কলিশনে লিপ্ত হয়েছে। তার মানে এই ডেটাটা আমাদের কি? এই ডেটাটা আমাদের আনইউজেবল বা কারাপ্টেড ডেটা। সো সেমভাবে যে এই 1 সেকেন্ডের পরে আবার হচ্ছে যে এই 1 সেকেন্ডে আমাদের স্টেশন 2 আর 3 মনে করছে তারা ডেটা দিবে, ঠিক আছে? স্টেশন 2 আর 3 একটা টাইম ডেটা দিছে, সো তার কলিশন হয়ে গেছে। তারপরে স্লট 1 এর ক্ষেত্রেও সেম, স্লট 1-এ শুধুমাত্র স্টেশন 1 দিছে, যদি এখানে স্লট 4 মনে করতে আমিও ডেটা দিব, তখন কিন্তু এটা আমাদের কি হয়ে যেত? কোলাইজড একটা স্লট হয়ে যেত, বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের স্লটেড ইয়াটা। সো এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ইয়াটা দেখি, ভালনারেবল টাইম যদি বের করতে চাই, এখানে আমাদের ভালনারেবল টাইম কি? ভালনারেবল টাইম এখানে শুধুমাত্র TFR। আগেরবার আমাদের কি ছিল? আগেরবার আমাদের এরকম ছিল না যে আগেরবার আমাদের দুইটা কেস ছিল, যে এইখানেও কেউ থাকতে পারবে না, আমি যখন ডেটা পাঠাচ্ছে তখন এর সাথে কেউ ডেটা পাঠাইতে পারবে না, কিন্তু এর একটু পরে ডেটা পাঠাইতে পারবে। একটু পরে, কতক্ষণ পরে সেটা আমরা ডিটারমাইন করে দিছিলাম না এখানে, বাট ওই একটু পরেকে আমরা এখানে ডিটারমাইন করে দিছি যে এ ডেটা পাঠাইছে তার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ড বা টি সেকেন্ড পরে বি ডেটা পাঠাইতে পারবে, ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট বি ডেটা পাঠাইছে, সেই সময় মনে হয়েছে সিও ডেটা পাঠাবে, সো সিও এখানে ডেটা পাঠাইছে, ডিও ডেটা পাঠাইছে, সবগুলা কোলাইড হয়ে গেছে। তার মানে এখানে আমরা একটা ইস্যুকে হ্যান্ডেল করছি যে
আমরা কি একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট টাইম স্লট মেনটেন করে এখানে ডেটা পাঠাচ্ছি। তাহলে এখানে ভালনারেবিলিটির শর্তটা কি হচ্ছে, ভালনারেবল টাইম সমান হচ্ছে TFR, ঠিক আছে, যে একটা ফ্রেম ট্রান্সমিট হয়ে যায় যে সময় লাগে সেই ট্রান্সমিশনের সময়টা আমাদের এখানে মেনটেন করতে হবে, তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো। সো এটা আমাদের গেল কোলাইড উইথ সি। আচ্ছা, তারপরে আমরা স্লটের গেল শেষ করলাম। যখন আমরা ম্যাথমেটিক্সে যাবো জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আপাতত ভয় পাওয়ার কিছু নাই। সো এইখানে বিষয়টা আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, যে আমাদের ফ্লো চার্ট অনেক সময় পরীক্ষাতে চেয়ে বসে, ঠিক আছে, ফ্লো চার্ট চাইলে আমাদের এটা যেন মুখস্থ না করতে হয়, সেই জন্য আমরা একটু ভালো করে দেখবো যে প্রথমে আমাদের এ কম্পিউটার কি করছে, আমরা ধরে নিচ্ছি এ নামের একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা ডেটা সেন্ড করতে চাচ্ছে। সো সে কি করলো, স্টার্ট বাটনে প্রেস করলো বা সেন্ড বাটনে প্রেস করলো, তারপরে আমাদের আসবে হচ্ছে সেট ব্যাক অফ টু 0, ঠিক আছে। এই অপশানটা আমাদেরকে এটা একটু দেখতে হবে। তাহলে আমরা কি বলছিলাম প্রথম দিকে, যে অ্যাকনোলেজমেন্টের ব্যাপারটা কিন্তু আমি বলছিলাম যে এটা হচ্ছে PC1, এটা হচ্ছে আমাদের PC2, ঠিক আছে। PC1 আমরা ধরে নিচ্ছি সেন্ডার, আর এটা ধরে নিচ্ছি রিসিভার। তো PC1 থেকে আমি যখন মেসেজ সেন্ড করব, PC2 পর্যন্ত যদি মেসেজ যায়, PC2 আমাকে কি করবে, একটা মেসেজ দিবে, অ্যাকনোলেজমেন্ট মেসেজ দিবে যে PC1 আমি মেসেজ পেয়েছি। আর PC1 থেকে যদি PC2 পর্যন্ত মেসেজ না যায়, ধরে নিচ্ছে মাঝখানে কোথাও যদি কলিশন হয়েছে, মেসেজ যায়নি, ডিসরাপ্ট হয়ে গেছে মেসেজ, সো PC2 পর্যন্ত যায়নি, তাহলে PC1 আমাদের কিছুক্ষণ ওয়েট করবে, ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করবে। ওই ওয়েট করার সময়টাকে আমরা বলতেছি কি, এই ওয়েট করার সময়টাকে আমরা বলছি ব্যাক অফ টু 0 বা ব্যাক অফ টাইম, বুঝে গেছে। তাহলে এখানে PC1 PC2 থেকে রেসপন্স পাওয়ার আগে, ঠিক আছে, PC1 PC2-র কাছ থেকে রেসপন্স হবে, যদি রেসপন্স না পায়, একটা ধরে নিচ্ছে 10 সেকেন্ড সে ওয়েট করবে, তার রেসপন্স আসার কথা ছিল 5 সেকেন্ডে, সো সে কোনো রেসপন্স দেয়নি, 10 সেকেন্ড ওয়েট করার পরে সে কী করবে, আবার ডেটাটাকে পাঠাবে, যেহেতু রেসপন্স আসেনি তাহলে সে মনে করবে আমার PC2 এর কাছে ডেটা যায়নি, সো সে কী করবে, এগেইন হচ্ছে ডেটাটাকে রিট্রান্সমিট করবে। রিট্রান্সমিট করার পরে আবার যদি এখানে অ্যাকনোলেজমেন্ট না আসে, সে আবার পাঠাবে, আবার যদি না আসে আবার পাঠাবে, একটা নির্দিষ্ট সংখ্যা, ধরে নিচ্ছে আমরা মেশিন ডিজাইন করছি যে আমাদের PC1 থেকে PC2-তে যদি ডেটা না যায়, তাহলে এবার 10 বার ট্রাই করার পরে মেশিন বন্ধ হয়ে যাবে, এরকম কিছু একটা আমরা বানাইছি, ঠিক আছে। সো এটা আমরা একটু এই ফ্লো চার্টের সাথে সাথে দেখবো। সো আমরা কি করলাম, এখান থেকে ডেটা পাঠালাম, ডেটা পাঠানোর সময় আমরা কি করলাম, সেট ব্যাক অফ টু 0, আমরা আপাতত 0 করে দিলাম, ঠিক আছে, যে আমরা কতবার ট্রাই করছি এটা আমরা হচ্ছে 0 করে দিলাম, ফাইন। তারপরে আমাদের এখানে সেন্ড দ্য ডেটা প্যাকেট, আমরা কি করলাম, আমাদের ওই ট্রান্সমিশন মিডিয়ামে ডেটা প্যাকেটটাকে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমার কাজ কি, PC1 এর কাজ কি, সেন্ডারের কাজ কি, এ হচ্ছে আমাদের PC, বি হচ্ছে আমাদের রিসিভার, আমাদের এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। এ কি করছে, এ স্টার্ট করছে এবং আমাদের কাউন্টকে কত রাখছে, কাউন্টকে রাখছে 0, যে সে এখন পর্যন্ত একবার ট্রাই করছে, ঠিক আছে। সেট ব্যাক অফ টু 0 মানে হচ্ছে এখন পর্যন্ত কয়বার ট্রাই করছে, একবার ট্রাই করছে এ থেকে বিতে ডেটা ট্রান্সফার করার জন্য। তাহলে তারপরে সে কি করছে, সেন্ড দ্য ডেটা প্যাকেট, সে কি করবে, এখানে ডেটা প্যাকেটটাকে ড্রপ করবে, ড্রপ করলো। তারপরে সে কি করবে, এর আর কোনো কাজ আছে না, এর কোনো আর কাজ নাই, এর কাজ এখন হচ্ছে ওয়েট করা। কার জন্য ওয়েট করবে, বি এর কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার জন্য। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি যে একটা কি দিয়েছে, একটা রম্বস দিয়েছে। রম্বসের মানে কি, এখানে ইফ ইলস কন্ডিশন, ইফ বি এর কাছ থেকে আমরা অ্যাকনোলেজমেন্ট পাই যদি, তাহলে আমরা কোন দিকে যাব, আমরা বলবো আচ্ছা ঠিক আছে আমার ডেটা ট্রান্সমিশন সাকসেস। বি এর কাছ থেকে যদি আমি অ্যাকনোলেজমেন্ট পাই, তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন সাকসেস, এবং অ্যাকচুয়ালি তাই। আর যদি আমরা বি এর কাছ থেকে কোনো অ্যাকনোলেজমেন্ট না পাই, আমরা হচ্ছে কতক্ষণ ওয়েট করবো, ধরে নিচ্ছি আমরা ওয়েট করবো হচ্ছে টি সময় আমরা ওয়েট করবো, ঠিক আছে। টি সময়ের মধ্যে যদি আমার অ্যাকনোলেজমেন্ট না আসে, দেন আমি এখানে চেক করতে যাব যে অ্যাকনোলেজমেন্ট আসেনি, তাহলে আমরা কোন দিকে যাব, নো এর এই সাইডে আসবো, ঠিক আছে। যদি অ্যাকনোলেজমেন্ট না আসে, আমরা কি করব, ইনক্রিমেন্ট ব্যাক অফ, আমরা এখান থেকে কি করবো, আগে কাউন্ট কত ছিল, একবার ট্রাই করছি না এতক্ষণে, একবার ব্যাক অফ হওয়া মানে কি, এখান থেকে ধরে নিচ্ছি এখানে কলাইড হয়েছে, কলিশন হয়েছে, কলিশনের পরে ব্যাক অফ হবে, আবার এর কাছে চলে আসবো আমরা। এখানে এসে আমাদের কি হয়ে যাচ্ছে, এখন কাউন্টের মান কি 1 থাকবে না, একবার ট্রাই করা হয়েছে, তাহলে কাউন্টের মান হয়ে যাবে হচ্ছে 1, ইনক্রিমেন্ট ব্যাক অফ করে আমরা এখানে আসলাম। এখানে এসে আমাদের বলছি কি, আমরা ধরে নিচ্ছি 10 বার পর্যন্ত আমাদের এ বিতে ডেটা পাঠানোর চেষ্টা করবে, ঠিক আছে। সো এখানে আমাদের একটা কি আছে, একটা লিমিট আছে যে 10 বার বা 20 বার বা 100 বার, এই লিমিটটা কে সেট করে দিবে, যারা প্রোগ্রাম রেডি করতেছে তারা। তাহলে এখানে আমরা হচ্ছে ধরে নিচ্ছি 10 বার দিচ্ছি, ঠিক আছে, 10 বার। তাহলে আমাদের কি হচ্ছে, 10 বারের মধ্যে কেবল আমাদের ইনক্রিমেন্ট ব্যাক অফ কত হয়েছে, কাউন্টের মান হয়েছে 1, তাহলে আমাদের এখানে আসবে, এখানে আসার পর দেখবে যে 10 হইতে এখন অনেক দূরই, তাহলে সে কোন দিকে যাবে, যে এইদিকে যাবে, ওয়েট ব্যাক অফ টাইম। সো আবার সে এখানে আসবে, এগেইন সে ডেটা প্যাকেট সেন্ড করবে, ডেটা প্যাকেট সেন্ড করে আবার ওয়েট করবে, আবার যদি সমস্যা আবার আসবে, এভাবে করতে করতে কয়বার চলবে, 10 বার চলবে। 10 বারের পরে যখন সে এখানে আসবে, এইখানে এসে দেখবে যে 10 বার এক্সিড হয়ে গেছে, তখন সে এই জায়গায় আসবে, অ্যাবোর্ট হয়ে যাবে, সে বলবে হচ্ছে মেসেজ ক্যান নট বি ডেলিভার, ঠিক আছে। সো অ্যাবোর্ট হয়ে যাচ্ছে এখানে, আর যদি আমাদের এগুলো না হয় তাহলে সাকসেস হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের কি অ্যালোহার ডায়াগ্রাম, বুঝে গেছে। সো অ্যালো আমরা বুঝলাম। থ্রুপুট সম্পর্কে একটু দেখি। থ্রুপুট কিন্তু আমরা থার্ড চ্যাপ্টারে পড়ে আসলাম, তাই না। থ্রুপুট কী ছিল, থ্রুপুট ছিল হচ্ছে আমাদের ইউজফুল ডেটা যেগুলো আমরা ট্রান্সমিট করতেছি সেগুলোর একটা রেট, তাই তো। যে ডাটাগুলো কোলাইড হচ্ছে সেগুলোকে নিয়ে কিন্তু না, যেগুলো আমাদের ইউজফুল ডেটা সেগুলোর একটা রেট। সো এই জায়গায় আমাদের থ্রুপুট বের করার একটা কি আছে, একটা সূত্র আমাদের জানতে হবে। থ্রুপুট বের করার সূত্রটা হচ্ছে S = G × E⁻⁴
টু জি। তাহলে জি কি? জি ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ট্রান্সমিশন অ্যাটেম্পটস পার ফ্রেম টাইম। একটা ফ্রেম টাইমের ভিতরে কতগুলো আমরা অ্যাটেম্প্ট করতেছি সেটা হচ্ছে আমাদের জি এর মান। ওকে, আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এই পিওর আলোহার ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির মানটা আমরা মনে রাখবো 1/2E এবং এটার মান হচ্ছে 18.4%। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে স্লটেড আলোহার ক্ষেত্রে জাস্ট এইটাই যে জি এস এর কোনো চেঞ্জ নাই, এস এর ক্ষেত্রে শুধু হচ্ছে এই জায়গায় হচ্ছে e⁻⁻g এর জায়গায় আগে ছিল 2G, এখন আছে কত? জি। আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি স্লটেড আলোহার ক্ষেত্রে আমাদের কত? 36.8%। জাস্ট এইটার কত? এইটার ডাবল। কেন এটার ডাবল? কারণ আমরা যখন অ্যালোহা পড়ছিলাম, অ্যালোহাতে আমাদের কি ছিল? অ্যালোহাতে আমাদের কোলাইডের শর্ত ছিল দুইটা, যে অ্যালোহাতে আমাদের দুইটা জিনিস মেনটেন করে চলা লাগতো, যে এ যখন আমাদের ডেটা পাঠাচ্ছে তখন কেউ ডেটা পাঠাইতে পারবে না এর একই সময়ে। আবার যখন আরেকটা শর্ত কি ছিল? আরেকটা শর্ত ছিল হচ্ছে এর সময় আমরা পাঠাবো না, ঠিক আছে, কিন্তু এর পরে তো পাঠাইতে পারবো। এ ট্রান্সমিট করার কিছুক্ষণ পরে আমি পাঠাইছি, এর পুরোপুরি না যাইতে আমি আরেকটাকে পাঠাইছি। সো এটা একটা ছিল, দুইটা শর্ত ছিল। সো এই জায়গায় আমাদের যদি 18.4% আসে, তাহলে এইখানে আমরা কি করছি? এই জায়গায় দুইটা সমস্যার মধ্যে থেকে আমরা স্লটেড যে ইয়াটা ছিল স্লটেডটাতে আমরা হচ্ছে একটাকে মিটিগেট করতে পারছি, একটা সমস্যা আমরা এখানে মিটিগেট করতে পারছি। তাহলে একটা সমস্যা যদি মিটিগেট হয়ে যায় তাহলে কি অবশ্যই আমাদের ডাবল হয়ে যাচ্ছে না আমাদের হচ্ছে ইয়াটা এফিসিয়েন্সিটা? হ্যাঁ, এখানে আমাদের এই জন্য এখানে এটা ডাবল। আমাদের এইভাবে কিন্তু কি চাইতে পারে? এইভাবে আমাদের সংজ্ঞা এক্সপ্লেনেশন চাইতে পারে যে কেন হচ্ছে স্লটেড আলোহাতে এত আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কি বলে এটাকে শুধুমাত্র পিওর আলোহাতে এত। ঠিক আছে, এগুলো ইউজ করে এখন যদি আমরা ম্যাথ করি, একটা ম্যাথে আমাদের 12.2-তে আমাদের যদি একটা ম্যাথ দিয়ে আছে, ম্যাথটাতে আমাদের বলা আছে এ পিওর আলোহা নেটওয়ার্ক ট্রান্সমিট 200 bit frames on a shared channel of 200 kbps. What is the requirement to make this frame collision free? এই যে আমরা হচ্ছে কি করতেছি, একটু কল্পনা করি যে 200 বিটস পার ফ্রেমস। সো আমাদের প্রত্যেকটা ফ্রেমে কতটুকু করে যাচ্ছে? 200 বিট করে যাচ্ছে। একটা ফ্রেম পাঠাইছি একটা চ্যানেলের ভিতরে এবং এই চ্যানেলের কত? শেয়ার চ্যানেলের স্পিড কত? 200 kbps, রাইট? সো এই জায়গায় আরও অনেকে ডেটা পাঠাতে পারে। সো এই ডেটাটাকে কলিশন ফ্রি ভাবে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি চাইছে? কলিশন ফ্রি ভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা রিকোয়ারমেন্টটা চাইছে। সো এটা আমরা কীভাবে বের করে ফেলতে পারবো? আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা একটু লিখে ফেলি যে আমরা প্রথমে শর্ট করে ফেলি যে আমাদের দিয়ে আছে কি? ফ্রেম সাইজ দিয়ে আছে। ফ্রেম সাইজ আমাদের কত দিয়ে আছে? ফ্রেম সাইজ দিয়ে আছে হচ্ছে 200 বিটস। তারপর আমাদের আর কি দিয়ে আছে? আমাদের দিয়ে আছে স্পিড দিয়ে আছে, চ্যানেল ব্যান্ডউইথ, তাই না? চ্যানেল ব্যান্ডউইথ কত? 200 kbps। বি ইকুয়াল আমাদের দিয়ে আছে 200 kbps। আচ্ছা, আমাদের ফ্রেম সাইজ দিয়ে আছে এবং ব্যান্ডউইথ দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা ট্রান্সমিশন টাইমটা বের করতে পারি না? হ্যাঁ, ট্রান্সমিশন টাইমের যদি আমরা সূত্রটা দেখি, উপরে দেখছিলাম হয়তো আমরা, ট্রান্সমিশন টাইমের সূত্র হচ্ছে আমাদের ফ্রেম সাইজ ভাগ ব্যান্ডউইথ। তাহলে ফ্রেম সাইজ হচ্ছে 200 ভাগ আমাদের কত? ব্যান্ডউইথ কত? 200। তাহলে 200/200 মানে হচ্ছে 1। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন টাইম। সো এটা আমাদের কিসের এককে আসবে? এটার একক হবে হচ্ছে আমাদের সেকেন্ড। বুঝা গেছে? আচ্ছা এক মিনিট। আচ্ছা, সেকেন্ড না, এখানে হচ্ছে 200 বিট আর এখানে kbps, তাই না? তাহলে এখানে 1000 আছে আমাদের, আরও এই কে এর জন্য 1000 আসছে। তাহলে এখানে 200 কেটে গেল, তাহলে 1/1000 মানে কত সেকেন্ড? 1 মিলি সেকেন্ড। ওকে, সো এ হচ্ছে আমাদের কি? এ হচ্ছে আমাদের টি এর মান। এখন টি এর মান পেয়ে গেছি, এখন আমাদের কি বের করতে বলছে? এখন আমরা চাইলে এখান থেকে এটা বের করতে পারবো না যে ভালনারেবল পিরিয়ড, যে ভালনারেবল পিরিয়ডের ভিতরে যদি কেউ ডেটা সেন্ড না করে তাহলে কিন্তু আমাদের কি ডেটা কলিশন ফ্রি ভাবে চলে যাচ্ছে। আমরা কিন্তু পিওর আলোহার জন্য ভালনারেবল পিরিয়ড পড়ে আসছি। পিওর আলোহার ভালনারেবল পিরিয়ড কত? 2 × TFR। এখানে আমরা কি ফ্রেম ট্রান্সমিশনটা আমরা এখানে বের করছি 1 মিলি সেকেন্ড। তাহলে আমাদের কি এখানে কলিশন ফ্রি ভাবে যাওয়ার জন্য আমাদের কত যাচ্ছে? 2 মিলি সেকেন্ড লাগতেছে। বোঝা গেছে? সো এই যে এইটা জাস্ট এই জিনিসটা যে ভালনারেবল টাইম কত? ভালনারেবল ফ্রিভাবে যদি কলিশন ফ্রিভাবে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই টাইমটা মেনটেন করে একটা ডেটা পাঠানোর পরে এই টাইম পরে আরেকটা ডেটাকে পাঠাইতে হবে। বাট এরা কেউ মানতো না, তারা র্যান্ডমলি পাঠাইতো। সো আমরা বলে দিলাম যে এই শেয়ার নেটওয়ার্কে আমি যদি এপিসি যদি ডেটা পাঠাই তার 2 TFR সময় পরে আরেকজন পিসি ডেটা পাঠাবে। ঠিক আছে, তাহলে আমাদের এপিসি যে ডেটাটা পাঠাইছে সেই পিসির ডেটাটা আমাদের কীভাবে যাবে? কলিশন ফ্রিভাবে রিসিভার পর্যন্ত পৌঁছাবে। সো এটা হচ্ছে এটার অ্যান্সার। এগেইন আমি বলে দিচ্ছি, আমরা প্রথমে কী বের করলাম? টি বের করে নিলাম। টি বের করার পর আমরা কি জানি? ভালনারেবল ফ্রি বা হচ্ছে আমাদের কলিশন ফ্রিভাবে যদি আমরা পৌঁছাইতে চাই আমাদের ডেস্টিনেশনে, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের হচ্ছে 2 × TFR। ঠিক আছে, এটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার হচ্ছে 2 মিলি সেকেন্ড। সো আমরা হচ্ছে 12.2 পেয়ে গেলাম। তারপরে আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ আমরা এখানে নিয়েছি। ম্যাথটা হচ্ছে আমাদের এ পিওর আলোহা নেটওয়ার্ক ট্রান্সমিটস 200 বিট ফ্রেমস অন এ শেয়ার চ্যানেল অফ 200 kbps। উপরের ওইটাই জাস্ট এখানে কি বলছে? হোয়াট ইজ দ্য থ্রুপুট ইফ দ্য সিস্টেম প্রডিউসেস 100 frames per second। ওকে, সো এটাতে যাওয়ার আগে আমরা কি বের করে নেবো? এগেইন একটা থ্রুপুটটা বের করে নিই, রাইট? তো আমাদের এখানে এই কোশ্চেনে আমাদের কি চাইছে? এই কোশ্চেনে আমাদের 1000 ফ্রেম পার সেকেন্ডের জন্য আমাদের কত হবে? 500 জন্য কত? 250 জন্য কত? সেটা তো আমি 1000 জন্য যদি আমরা শুধু বের করতে চাই যে এ নাম্বারের অ্যান্সারে, তাহলে আমরা সবার প্রথমে কি করবো? আমাদের হচ্ছে সবার প্রথমে জি বের করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে কি বের করতে হবে? এখানে আমাদের চাইছে কি? এখানে আমাদের চাইছে হচ্ছে পিওর থ্রুপুট চাইছে। হোয়াট ইজ দ্য থ্রুপুট? থ্রুপুট মানে কি? থ্রুপুট মানে হচ্ছে এস, এবং এস সমান কি জানি আমরা? জি ×
ই টু দি পাওয়ার 2g, রাইট? এটা আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা সলভ করতে যাই, আমাদের প্রথমে কি লাগবে? কেস 1 এর জন্য আমাদের ফ্রেমস পার সেকেন্ড কত? 1000 ফ্রেমস পার সেকেন্ড। তাহলে এইখান থেকে যদি আমরা হচ্ছে জি এর মান বের করতে যাই, আমরা পারবো না? আচ্ছা, এখানে আমাদের জি এর একটা নাম আছে, এবং এটার একটা ফর্মুলা আছে। জি সমান আমরা লিখতে পারি হচ্ছে অফার্ড লোড, ঠিক আছে? যে কত লোড অফার করেছে সেটা অফার্ড লোড। এবং জি সমান আমরা লিখতে পারি যে নাম্বার অফ ফ্রেমস পার সেকেন্ড ইন্টু ট্রান্সমিশন টাইম, আমাদের ট্রান্সমিশনে কতটুকু সময় লাগতেছে সেটা। এবং ট্রান্সমিশন টাইমের সূত্র কিন্তু আমরা জানি, ট্রান্সমিশন টাইম কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। একটু আগে আমরা বের করে নিয়ে আসছিলাম, তাই না? তাহলে টি এফ আর সমান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 200 বিট বাই হচ্ছে 2000 kbps, 2000 না তো 200 kbps। তাহলে এখান থেকে আমাদের কত আসছিল? 1 মাইক্রোসেকেন্ড আসছিল। তাহলে এখান থেকে এখন আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে এখান থেকে জি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে নাম্বার অফ ফ্রেম পার সেকেন্ড কত? নাম্বার অফ ফ্রেম পার সেকেন্ড হচ্ছে 1000। তাহলে 1000 ইন্টু 1 মিলি সেকেন্ডকে আমরা কত লিখতে পারি? 0.001। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের জি এর মান কত আসতেছে? 1 আসতেছে। এখন জি এর মান যদি আমাদের 1 থাকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এস এর মানটা বের করে ফেলতে পারবো না? এস কি? এসই তো আমাদের থ্রুপুট, যেটা আমরা চাইছি। তাহলে এস সমান আমরা কি লিখতে পারি? এস সমান আমরা লিখবো হচ্ছে জি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2g। তাহলে এখানে আমাদের 1 বসে দিই, তাহলে 1 বসালে ই টু দি পাওয়ার মাইনাস 2, এবং ই টু দি পাওয়ার মাইনাস 2 এর মান হচ্ছে আমরা 0.1353, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এস এর মান। এখন আমাদের থ্রুপুট এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রতি ইয়াতে আমাদের থ্রুপুটের মান। তাহলে এখন যদি আমরা হচ্ছে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে চাই, ঠিক আছে? তাহলে সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের কী করতে হবে? জাস্ট 0.1353কে আমাদের কত দ্বারা ভাগ দিতে হবে? 0.001 দ্বারা ভাগ দিলে আমাদের এটা ফ্রেমে চলে আসবে, এবং এটা দ্বারা ভাগ দিলে আমাদের এটা কত আসবে? 135.3 ফ্রেমস পার সেকেন্ড, ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের এখানকার বিষয়, যে এস এর থ্রুপুট কত? এস এর থ্রুপুট হচ্ছে 135.3 ফ্রেমস পার সেকেন্ড, যেটাকে আমরা হচ্ছে লিখতে পারি 135 ফ্রেমস পার সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে এস এর মানটা পেয়ে গেলাম। এর জন্য এখন হচ্ছে আমরা বাকিগুলো করে ফেলতে পারবো না? হ্যাঁ, এখন হচ্ছে আমরা বাকিগুলো করে ফেলতে পারবো, আর কোনো সমস্যা আমাদের এখানে নাই। এখানে আমাদের কিসে চাইছে? হ্যাঁ, এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। সো এই ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য একটা টপিক, যেটা হচ্ছে আমরা বাদ দিলাম সিএসএম এ, ওইটা নিয়ে হচ্ছে স্টাডি করবো। তাহলে আমাদের হচ্ছে চ্যাপ্টার 12 শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কোশ্চেন সলভের দিকে আগাবো। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।